নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আমার শহর, আমার এই রাজ্য কতটা সেফ এই শব্দটি ব্যবহার করতে বাধ্য হচ্ছি আমরা আজ। তার কারণ আমার আপনার বাড়ির পাশে কে কখন রয়ে গেছে, সে কে, আমরা কি সব সময় জানতে পারছি? এই প্রশ্নটা আপনাদের জন্য থাকলো না। আপনি জানেন না, আপনি একটা ভালো আবাসনে থাকেন, ঝকঝকে আবাসনে, দিনরাত কাজ করছেন, বাড়ি যাচ্ছেন, অফিস যাচ্ছেন, আপনার বাড়িতে আত্মীয়রা আসছে, বন্ধু বান্ধব আসছে, আপনার পাশের ফ্ল্যাটে কে থাকে আপনি হয়তো জানেন না। আর না জানার বিপদ কোথায় জানেন? আমাদের শহরে জঙ্গি লুকিয়ে থাকতে পারে। একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে লুকিয়েছিল। পাকিস্তান থেকে জঙ্গি নেপাল ঘুরে এসে আমাদের তপসিয়ায় বাসা বেঁধেছিল। ভাবা যায়? তার আধার কার্ড, তার ভোটার আইডি, সেই সব তৈরি হয়ে গেছিল ওই তপসিয়ার ঠিকানায়। আরও শুনবেন, অনুপ আছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, রানা পাকিস্তানের আইএসআই চর আমাদের এই রাজ্যে ঘাঁটি গেড়ে বসেছিল। রানা সম্পর্কে এখনো পর্যন্ত আমাদের কাছে কি কি তথ্য আছে? ইতিমধ্যে রানা রউফ, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে, তাকে যে একাধিক জিজ্ঞাসাবাদের তথ্য মিলেছে এবং তাকে গ্রেপ্তারের একটাই কারণ, দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে আইএসএফ গুপ্তচরে কিন্তু একেবারে এজেন্ট হিসাবে তিনি কাজ করতেন এবং এই আইএসআই যে এজেন্ট হিসাবে তিনি কাজ করতেন, একাধিক কিন্তু তথ্য প্রমাণ মিলেছে এবং তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ তার কাছ থেকে যে মোবাইল ফোন উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু একাধিক তথ্য মিলেছে। একাধিক যে সেনাবাহিনীর ঘাঁটি থেকে শুরু করে নৌসেনাবাহিনী ঘাঁটি, সেই সমস্ত জায়গায় কিন্তু মোবাইলে তার কাছ থেকে ছবি মিলেছে এবং সরাসরি পাক গুপ্তচর যে বলা হচ্ছে আইএসআই এজেন্ট, তাদের কাছে কিন্তু বিভিন্নভাবে এই সমস্ত জায়গার ছবি পাঠানো হয়েছিল। শুধুমাত্র সেনাবাহিনী আধিকারিক বা নৌসেনার যে একাধিক জায়গার ছবি নয়, তার টার্গেট ছিল সেনাবাহিনীর আধিকারিক থেকে শুরু করে নৌসেনার আধিকারিক এবং ভারতীয় রেলওয়ে, এই সমস্ত একাধিকভাবে কিন্তু তাদের সঙ্গে লিঙ্ক তৈরি করা এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে পাক গুপ্তচর আইএসআই এজেন্ট তাদের কাছে পাঠানোর মোবাইল ফোনের তথ্য দেখে কিন্তু এরকম একাধিক ইতিমধ্যেই তথ্য মিলেছে। সেই কারণে বেঙ্গল স্টিমের পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই তাকে বারাসাত আদালতে পেশ করা হচ্ছে নিজেদের হেফাজতের আবেদন জানায়। তার কারণ অনুপ সঙ্গে থাকো, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। কদিন পরেই 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসে বড় কিছু ঘটানোর প্ল্যান ছিল না তো এদের? একবার ভেবে দেখুন, আমার দেশে বসে পাকিস্তানের গুপ্তচর আমাদের সেনাবাহিনীর আধিকারিকদের যাবতীয় তথ্য, আমাদের নৌসেনার যাবতীয় তথ্য, রেল লাইন, স্ট্র্যাটেজিক পয়েন্ট, কোথায় কোথায় রেল লাইন কীভাবে রয়েছে, সেখানে ধরুন রেলগেটে কীভাবে কাজ হয়, রেলের জন্য সিকিউরিটির কী ব্যবস্থা রয়েছে, এই সব কিছু তথ্য আমার দেশে, আমার রাজ্যে, আমার শহরে বসে দিনের পর দিন পাঠিয়ে গিয়েছে পাকিস্তানের এক গুপ্তচর। ভাবা যায়? আচ্ছা, থাকতো কোথায়? দেখো তো, এইসব পাঠাতে গেলে এখানেই ঘাঁটি কেটে থাকতে হবে। হাবড়া থেকে গ্রেপ্তার হয়েছে রানা রউফ। অনুপ, এই রানা রউফ থাকতো কোথায়? তবে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে যে তথ্য পাচ্ছে, এখনো পর্যন্ত 2012 সালে তিনি কিন্তু নেপালের যে সীমান্ত, সেই সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেছিল। ভারতে প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে কাঠের মিস্ত্রি এমনটা পরিচয় দিয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে তপসিয়া, কলকাতার খাস কলকাতার তপসিয়া এলাকার একটি জায়গায় কিন্তু তিনি ঠিকানা দেন এবং সেখান থেকেই ভুয়ো নথি, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু এক ব্যক্তি তার সহযোগিতা নিয়ে সেখান থেকে তৈরি করে। তার পরবর্তী ক্ষেত্রে তার যে লক্ষ্য ছিল শুধুমাত্র নৌসেনা বাহিনীর ঘাঁটিগুলো ছবি তোলা নয় এবং সেখানকার নৌসেনা আধিকারিক থেকে সেনাবাহিনী আধিকারিক, ভারতীয় রেলের যে সমস্ত আধিকারিক, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং তথ্য সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে তাই সেই তথ্য পাক গুপ্তচর আইএসআই এজেন্ট তাদের কাছে পৌঁছে দেওয়ার। এই যে গোটা ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে খাস কলকাতা তপসিয়া এলাকায় সেখানে কিন্তু তিনি একেবারে ঘাঁটি গেড়ে ফেলেছিলেন এবং কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা তার কিন্তু একেবারে টার্গেট ছিল। ওখান থেকে তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্য সরাসরি পাকিস্তানে পাঠানো এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে সামনে যেহেতু স্বাধীনতা দিবস ছিল এবং তার আগে কোনো বড়সড় নাশকতা ঘটনার কোনো পরিকল্পনা ছিল কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু বেঙ্গল এসটিএফ তাদের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কোনো তথ্যই তারা উড়িয়ে দিচ্ছে। তার কারণ বলা হচ্ছে 2012 সালে যখন তিনি প্রথম প্রবেশ করে ভারতে, নেপাল সীমান্ত থেকে নিজেকে কাঠের মিস্ত্রি বলে পরিচয় দিয়ে ভারতে প্রবেশ, তার পরবর্তী ক্ষেত্রে 2012 সাল, এটা 2026। অনুপ, 14 বছর
14 বছর ধরে আইএসআই চর নেপাল থেকে ঘুরে আমাদের দেশে এসে আমার রাজ্যে তপসিয়ায় কাঠের মিস্ত্রির পরিচয় দিয়ে চালিয়ে গেল 14 বছর। কেউ ধরতে পারল না, নাকি গা ঢিলে ভাবছিল, মানসিকতার সমস্যা ছিল, ধরতে চায়নি, কেউ জানতো না, কোনোভাবে জানতো না, ইন্টেলিজেন্স ফেল করে গেল। এতটাই সাদামাটাভাবে, এতটাই নিখুঁতভাবে নিজেকে লুকিয়ে রাখার অপারেশন চালিয়ে গেছে রানা রউফ। তো সেই রানা রউফকে শেষমেশ তো ধরা গেল, হাবড়ার সীমান্ত থেকে তাকে ধরা হলো। পালাতে চাইছিল, নিঃসন্দেহে পালাতে চাইছিল, বাংলাদেশে চলে যেতে চাইছিল, তার আগে তাকে ধরা গেল। তো এই রানা রউফের খোঁজ কীভাবে পাওয়া গেল অনুপ? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু বেঙ্গল স্টেটের পক্ষ থেকে তার গতিবিধি নজর রাখা হচ্ছিল। একাধিক যে সমস্ত মোবাইলের মাধ্যমে যে কথোপকথন বলছিলেন তিনি, এবং পাকিস্তানের একাধিক নাম্বারের তথ্য তার থেকে পাওয়া গিয়েছিল, এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ব্যক্তি তপসিয়া থেকে ইতিমধ্যেই তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল, এবং তার ফোনের মোবাইলের টাওয়ার লোকেট করেই কিন্তু তার গতিবিধি বেঙ্গল স্টেটের পক্ষ থেকে নজর রাখা হচ্ছিল। এবং এমনটাই যখন নজর রাখা হচ্ছিল, যখন দেখা যায় 2012 সাল থেকে এখন 2026, দীর্ঘ একটা টানা সময়, তারপরে একেবারে ভারতের মতো একটি জায়গা, পশ্চিমবঙ্গের খাস কলকাতা, সেই জায়গায় কিন্তু একেবারে তিনি গুপ্তচর হিসাবে গা ঢাকা দিয়েছিলেন, এবং সেখানকার নেটওয়ার্ক বিস্তার করাই তার লক্ষ্য ছিল। কিন্তু রাজ্যের এই পালা বদল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে তিনি একেবারে কিছুদিন আগেই 31শে জুলাই যে বর্ধমান থেকে জঙ্গি হামিম গ্রেপ্তার হয়েছিল, হামিমের গ্রেপ্তারির পরবর্তী ক্ষেত্রে রাজ্য জুড়ে একাধিক জায়গা বেঙ্গল স্টেটের পক্ষ থেকে চিরুনি তল্লাশি করা হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে লক্ষ্য করা যায় কোথাও গিয়ে মনে করা হচ্ছে এখান থেকে এই রাজ্য ছেড়ে কিন্তু বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটা কোথাও পরিকল্পনা তিনি করতে পারেন। সেই কারণেই কিন্তু এই রুট ব্যবহার করে সেখানে দেখা যায় হাবড়া সীমান্ত থেকে ইতিমধ্যেই রানা রাউত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে। এবং দেখা যাচ্ছিল যে তার গতিবিধি, তিনি কোন পরিকল্পনা করেছিলেন, একাধিক ভারতীয় সেনা থেকে নৌসেনা, তাদের সঙ্গে পরিচয়ে পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে তথ্য নিয়ে গুপ্তচর হিসাবে কাজ করা, এবং গোটা যে রাজ্যে ধরে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় নেটওয়ার্ক বিস্তার করা, এই গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি কিন্তু 2012 সালের পরবর্তী থেকে একেবারে টানা করে আসছিলেন। কিন্তু কিছুদিন আগেই যে হামিম মণ্ডল বর্ধমান থেকে যে জঙ্গি গ্রেপ্তার, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোথাও গিয়ে কিন্তু বেঙ্গল স্টেটের পক্ষ থেকে রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি, এবং সেখান থেকেই মনে করা হয়েছিল যে একাধিক কথোপকথন তথ্য ইতিমধ্যেই বেঙ্গল স্টেটের হাতে পৌঁছে যাচ্ছে, এবং সেই কারণেই কোথাও মনে করা হচ্ছে বাংলাদেশ কিন্তু পালিয়ে যাওয়ার একটা ছক করা হয়েছিল। এই সমস্ত তথ্য ইতিমধ্যেই বেঙ্গল স্টেটের পক্ষ থেকে যাচাই করা হচ্ছে, যদিও এখনো জানা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে সর্ষের মধ্যে ভূত না থাকলে সম্ভব নয় অনুপ, সর্ষের মধ্যে ভূত না থাকলে সম্ভব নয়। 14 বছর ধরে নেপাল ঘুরে একজন আইএসআই চর এসে আমার শহরে বসে রয়েছেন, কোনো রকমভাবে কোনো আঁচ পাওয়া যাচ্ছে না। সর্ষের মধ্যে ভূত না থাকলে অসম্ভব ব্যাপার। আমি বাকি সব ছেড়ে দিলাম, সে যে এখানে এসেছে তার তো একটা পরিচয় লাগবে। সে এসে 10 জনকে বললো আমি কাঠের মিস্ত্রির কাজ করতে পারি, ব্যাস এই পরিচয়। এই পরিচয় তো সে ঘর ভাড়া পাবে না, এই পরিচয় তো তার যাবতীয় সব কিছু প্রয়োজন মিটবে না। যেখানেই যাবে, যেভাবেই যাবে, তার তো পরিচয়পত্র লাগবে, আইডেন্টিটি কার্ড। সেটা কি হতে পারে? সেটা হতে পারে আধার কার্ড, সেটা হতে পারে ভোটার কার্ড। বারবার বলছি সর্ষের মধ্যে ভূত আছে, তার কারণ এই আধার কার্ড, ভোটার কার্ড তো কেউ তাকে সাহায্য করেছে তৈরি করে দিতে, তাদের ধরা গেছে। তো ইতিমধ্যেই এই তপসিয়ার এক বাসিন্দা, যিনি মূলত তার সঙ্গে যোগাযোগ করে আধার কার্ড এবং ভোটার কার্ড সমস্ত কিছু নথি জাল করে তৈরি করে দিয়েছিল, এবং তপসিয়ার যে অ্যাড্রেসের কথা বলা হচ্ছে, তপসিয়ারে তিনি বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের তথ্য ধরেই কিন্তু এই যে গুপ্তচর পাকিস্তানের যে আইএসআই এজেন্টের কথা বলা হচ্ছে তার কিন্তু সন্ধান মেলে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তাকেও কিন্তু ইতিমধ্যে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হবে। তার কারণ যখন তিনি নেপাল সীমান্ত হয়ে 2012 সালে ভারতে প্রবেশ করে কাঠের মিস্ত্রির পরিচয় দিয়ে যখন কাজ শুরু করে, তার পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ 14 বছর শস্যের মধ্যে যে ভূত ছিল এমনটা কিন্তু একেবারে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে স্পষ্ট হচ্ছে। তার কারণ তারা সমস্ত শেল্টার থেকে শুরু করে ভুয়ো নথি তৈরি করে দেওয়া, ভুয়ো নথি তৈরি করার পরবর্তী ক্ষেত্রে ভারতীয় আধার কার্ড তৈরি করে দেওয়া, এবং সমস্তটাই এই পরিকল্পনা মাফিক হয়েছিল। অর্থাৎ তাকে শেল্টার দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র বলা হচ্ছে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু একমাত্র এই ব্যক্তি নয়, আরও যোগসাজশ থাকতে পারে। তার কারণ দীর্ঘ 14 বছর ধরে যখন তিনি কলকাতায়, খাস কলকাতার মতো একটি জায়গায় এসেছেন, সেখানে জঙ্গি কার্যকলাপ করছে, নেটওয়ার্ক বিস্তার করছে, আর সেখান থেকে স্বাভাবিক এক ব্যক্তির মধ্যেই তপসিয়ার বাসিন্দা। আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন। অরিন্দম বাবু, অতনু বলছি। গুপ্তচরের কাজ করেছে। তার কাজ কি? তার কাজ হচ্ছে অন্য দেশে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে মিশে সেই দেশের যাবতীয় ইন্টেলিজেন্স সব কিছু বার করা। সে তার কাজ করেছে। আমার প্রশ্ন হলো
যে এই যে একজন নেপাল থেকে ঢুকে এসে তপসিয়ায় বসে পড়লো, 12-14 বছর ধরে এখানে রয়ে গেল, কাঠের মিস্ত্রির পরিচয় দিয়ে তার আধার কার্ড হলো, তার ভোটার কার্ড হলো, তার একটা পরিচয়পত্র হলো, যাতে প্রমাণ হয় সে ভারতীয়। এ কিভাবে সম্ভব? সর্ষের মধ্যে ভূত না থাকলে স্থানীয় প্রশাসন কি করছিল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? দেখুন, প্রথম কথা আপনি যদি বলেন এই তপসিয়া, আমি তো তিলজলার থানায় চাকরি করেছি, আপনাকে একটু বলে নি যে আপনারা যে প্রশাসন বলছেন না, তার থেকে অনেক বেশি দায়ী হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ। কারণ এরা যে ইন ডিসগাইজ এখানে থাকে, গভর্নমেন্টের একটা স্ট্রিক্ট অর্ডার রয়েছে, কেউ যদি ভাড়া নেয়, কেউ যদি থাকে, তাহলে তো সিএ মানে সিএ ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট যতক্ষণ পর্যন্ত থানা থেকে ক্লিয়ারেন্স না পাবে ততক্ষণ সেই এলাকায় সেই ব্যক্তি থাকতে পারবে না, না দোকানদার না। আমি আপনাকে এখন লিখে দেবো কাগজে যে আর্থিক তৎপরতা অসম্ভব। আপনি এখানে বলছেন ক্যানিং এ 2021 সাল থেকে কাশ্মীরের সাথে যারা যোগাযোগ ছিল, 2021 সাল থেকে কি মহাল তবিয়তে ছিল আন্ডার দ্য শেল্টার অফ শওকত, তাকে ধরা পড়েছে, এসছে, কোথায় গেল সে? আপনি একের পর এক আপনি যদি নেন, প্রথম কথা হচ্ছে এই যে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড বাংলাতে যেটা শুরু হয়েছে, এটা দেখুন বহু আগে মহারাষ্ট্রে হয়েছে, উত্তরপ্রদেশ হয়েছে, গুজরাটে হয়েছে, দিল্লি পুলিশও দারুণ কাজ করছে। এটা কি STS করেছিল, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। আর আমার এখানে ছিল বিগত সরকারের মানে সিট গঠন করতো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম নিশ্চয়ই কিছু কিছু জায়গায় করেছে, কিন্তু তাদের তো নির্দেশ ছিল নামের উপর ভিত্তি করে কেস হবে। আপনাকে বলছি, আপনাকে আমি ক্যাটাগরিক্যালি সব বলে দিতে পারি। যেভাবে নাকি শেল্টার দেওয়া হচ্ছে, শওকত থেকে শুরু করে, জাহাঙ্গীর থেকে শুরু করে, শাহজাহানের থেকে শুরু করে এদের শেল্টারে ছিল। আপনি শুধু তপসিয়া বলছেন, আপনি মেটিয়াবুরুজ থেকে শুরু করে আজকে রাজাবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন ধরা পড়ছে। এই তদন্ত আর বিগত দিনের তদন্তটা দেখবেন কেন, আমরা যে তদন্তগুলো জানি সেটা হচ্ছে NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আপনি বোধহয় নিশ্চয়ই জানেন এখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিও যেমন আছে, স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আমরা খুব খুশি হয়েছি। এই তদন্তগুলো করলে পরে এরা টাইট হবে, তা নয়তো এদের কোনো পানিশমেন্ট নেই। এবং এক সংখ্যক পুলিশ অফিসার এবং কিছু সংখ্যক হচ্ছে অ্যাডভোকেট আছে এবং কিছু সংখ্যক বিচারপতি পর্যন্ত রয়েছে, বিচারপতি পর্যন্ত রয়েছে, এই সমস্ত প্যাক্ট হয়ে জামিন দিয়ে দিচ্ছে। ব্যাপার, আমি মারাত্মক ব্যাপার বলছি আপনাকে, আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলে দেবো, এই সমস্ত বিচারপতিদের প্রথম কাজ হচ্ছে গিয়ে যে যারা দোষী তাদের শাস্তি দেওয়া। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা নির্যাতনকারী, যারা এই সমস্ত কাজে যুক্ত, তাদেরকে কি করে, তাদের পরিবার কি করে খাবে, তাদের দিকে চিন্তা অনেক বেশি। এই বিচারপতিদের এগেনস্টে সিট গঠন করে কিন্তু আজকে তদন্ত করা দরকার বলে আমার মনে হয়। আচ্ছা অরিন্দম বাবু, আমাকে একটা কথা বলুন, সেই তো পুলিশই গ্রেপ্তার করলো, অথচ 14 বছরে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, এখন পুলিশ গ্রেপ্তার করলো। তার মানে পুলিশকে কি পুলিশের উপর কোনো কন্ট্রোল ছিল? বলা হয়েছিল যে গ্রেপ্তার করা হবে না, ভোট ব্যাংক বড় বালাই। আমি আপনাকে তো এক কথা বলে দিলাম যে এই সমস্ত যে আজকে দেখুন, আজকে যে লস্করি তৈবা জেএমইটা আপনি নাগরাট থেকে দেখুন, আপনি 2012 সালে দেখুন, বিভিন্ন জায়গায় যে আমরা দেখেছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। যেহেতু তৃণমূলের আশ্রয় ছিল, তাদের এসে পর্যন্ত NIA কে দিচ্ছে না, কেসটা তদন্ত করছে না। আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলে দেবো যে STF এর অনেক ভালো ভালো অফিসার ছিল, কিন্তু তারা কিন্তু আজকে ঠিক মতো কাজ করতে পারেনি, স্ট্যান্ড স্টিল হয়েছিল। কেন? আমি আপনাকে আগে বললাম, নামের উপর ভিত্তি করে আপনি দেখে নেবেন যে কেসগুলো অনেক ক্ষেত্রে দেখবেন চার্জশিট দিচ্ছে হাস্যাস্পদ, একটা পানিশমেন্ট হবে না। আমি আপনাকে আবার একটা কথা বলেছি, এই যে আপনি দেখুন এই আপনার রুবি হসপিটালে, রুবির পিছনে যে আনন্দপুর আপনি দেখুন তো, কবে ওখানে একটা মসজিদ করে দিয়ে ওখানে কতজন অ্যারেস্ট হয়েছে, তাদের কি হয়েছে? এই যে দীর্ঘদিন ধরে আমি একটা কথা বলে আসছি, সেই কথাটা কি? কথাটা হচ্ছে গিয়ে যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল করার যে চক্রান্ত শুরু হয়েছে, তার ভিতপ্রস্তর হয়েছে এই পশ্চিমবঙ্গে। দীর্ঘদিন ধরে আমি আপনাদের বলে আসছি, সব টিভিতে বলে আসছি। অতএব এই ক্ষেত্রে যদি আজকে পুলিশ নেশন ফার্স্ট, আমার দেশ ফার্স্ট, আমার মাতৃভূমি ফার্স্ট, এই বছর যদি বিগত দিনের তৃণমূল সরকার থাকতো, এই দেশটাকেই মশাই বিক্রি করে দিত, এমন পরিস্থিতি আমি আপনাকে বলে দিচ্ছি। মারাত্মক কথা বলছেন। তবে অরিন্দম বাবু, একটা এর মধ্যে থেকে আমি আশার আলো দেখছি যে নেভার লেট দেন বিফোর, যেটা
আমরা আগে পাইনি সেটা আমরা এখন পাচ্ছি। অন্তত একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি যে 14 বছর পরে হলেও বড় কোনো কাণ্ড ঘটানোর আগে ধরে ফেলা সম্ভব হয়েছে। নিঃসন্দেহে আশা আরও বাড়াচ্ছে যে আমাদের আশপাশে এভাবেই আমাদের প্রতিবেশী সেজে রয়ে গিয়েছে হয়তো আরও অনেকে, যারা আসলে অন্য দেশের ট্রেন্ড স্পাই, একেবারে প্রশিক্ষিত চর, যারা আমাদের দেশের যাবতীয় তথ্য পাঠিয়ে দিচ্ছে তাদের দেশে, আর আমার আপনার জীবন প্রতি মুহূর্তে বিপদ বাড়িয়ে যাচ্ছে। আজ 15ই আগস্ট আর কদিনের মধ্যে আজ এইখানে দাঁড়িয়ে কথা বলতে বাধ্য হচ্ছি যে পরিস্থিতি এমন জায়গায় ছিল, আজ যদি হাবড়া থেকে তাকে গ্রেপ্তার না করা হতো তাহলে হয়তো 15ই আগস্টের আগেই এমন কোনো ঘটনা ঘটিয়ে ফেলতো যা থেকে বার্তা দেওয়া সহজ হতো যে আমাদের দেশে কিভাবে অন্য দেশ থেকে এসে নাশকতা চালিয়ে যাওয়া যায়। আমাদের দেশের গুরুত্বপূর্ণ তথ্য নথি দিনের পর দিন পাঠিয়ে গেছে 14 বছর ধরে। এটা কি বিশ্বাসযোগ্য যে কোনোভাবেই তার কোনো আঁচ কেউ পায়নি, নাকি তার আঁচ পেয়েছিল, পাওয়ার পরেও কোনো মতে সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছে? তাহলে তো একজনের কাজ নয়, তাহলে এটা একটা সংগঠিত অপরাধ। তাহলে এর মধ্যে অনেকে রয়েছে, কেউ পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, জালি পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, কেউ আবার সে যাতে থাকতে পারে এবং থাকার জন্য যে নথি দিতে হয় থানায়, সেই সব নথি নিয়ে যাতে থানার লোক না আসে সেটা দেখছে। একটা চরম মারাত্মক একটা নেটওয়ার্ক কাজ করছে, যে নেটওয়ার্ক এইভাবে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে প্রতিবেশী দেশের গুপ্তচরদের। তাদের ধরা সবচেয়ে আগে জরুরি। এক এক করে শুরু হয়েছে, ওদিকে হামিদ থেকে পাওয়া গিয়েছে রানা রফকে, এবার দেখা যাক জালে আর কে। তো কিভাবে পাওয়া যাচ্ছে, এতদিন পাওয়া যায়নি? আমরা মন্ত্রী অগ্নিমিত্রা পলের কাছে জানতে চেয়েছিলাম, তার রিয়াকশন শুনো। টিএমসির নেতারা পিএফআইএল মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স।